আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে আর হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি তো রেসপন্স করে আমাকে জানাবে। আমার কথা কি শোনা যাচ্ছে শারমিন? জি ওকে, স্যার, কথা শোনা যাচ্ছে আর হোয়াইট বোর্ডও দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ অভিজিৎ। তো জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস এবং আমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে অবগত আছি যে 19তম নিবন্ধন পরীক্ষা, যে পরীক্ষাটা হতে যাচ্ছে কলেজ পর্যায়ে যে প্রভাষক, এই পরীক্ষাটা মূলত উম, আগে যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা কি হয়েছে, পরিবর্তন হয়ে এখনকার যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিটা পরিবর্তিত হয়ে 200 নম্বরের মোট পরীক্ষা হবে। তো 200 নম্বরের পরীক্ষার মধ্যে আহ 100 নম্বর, মানে 200 নম্বরই এমসিকিউ হবে, যদিও এটাকে বলা হচ্ছে লিখিত। তো এই পরীক্ষাটা হবে মোট 200 নম্বরের। 200 নম্বরের মধ্যে 100 নম্বর থাকবে হচ্ছে তোমার জেনারেল, আর 100 নম্বর হবে সাবজেক্টিভ। জেনারেলের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হুম, এগুলো থাকবে। ম্যাথমেটিক্স, গণিত থাকবে। আর সাবজেক্টিভ অংশ থেকে পরীক্ষা হবে, ওখান থেকে এমসিকিউ থাকবে 100 নম্বরের। তো এবার ধারণা করা হচ্ছে যে গতবারের থেকে যেমন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে, ঠিক আহ এবার যে সার্কুলার হবে সেই সার্কুলারে বলা হচ্ছে যে হয়তো এবার সরাসরি মানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, শূন্য পদের মানে বিপরীতে বিজ্ঞপ্তিটা হবে, এবং এই বিজ্ঞপ্তিতে টোটাল যে পদ থাকবে সেই পদের বিপরীতেই কি করা হবে, এমসিকিউ, মানে এমসিকিউ ভিত্তিক যে লিখিত পরীক্ষা হবে, এবং এটার পরে একটা ভাইবা হবে, ভাইবা দিয়ে সরাসরি যারা চাকরি মানে দিয়ে হবে তাদের সরাসরি নিয়োগ দেওয়া হবে রেজাল্টের মাধ্যমে। তো এটা সম্পর্কে সবাই কম বেশি জানি। আর আরেকটা প্রশ্ন, যে আগে যেমন নিবন্ধন পরীক্ষায় শুধু পাশ করলে চাকরির নিশ্চয়তা ছিল না, কিন্তু এবার যারা সরাসরি পাশ করলে চাকরিতে আর কি নিয়োগের নিয়োগ দেওয়া হবে। তো এটা সম্পর্কে স্যার, মোটামুটি, হ্যাঁ। একটু নয়েজ আসছে, কার মাইক্রোফোন অন আচ্ছা, আছে। এখন আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমি সবাইকে মিউট করে দিলে আর কথা হবে না। কারোর যদি কথা বলার দরকার হয় আনমিউট করে কথা বলতে হবে। তো সচরাচর যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলোর হওয়ার আগে যে সার্কুলার হয়, সার্কুলারের পরে 1.5 থেকে সর্বোচ্চ 1.5 মাস বা 40-45 দিনের মধ্যে তোমার যে লিখিত পরীক্ষা, যেটাকে এখন তোমরা আগে প্রিলি তারপরে রিটেন হতো, এখন ধরো প্রিলিটেন নাই, একবারে মানে প্রিলিমিনারির মধ্যেই আর কি এমসিকিউ, যদিও লিখিত বলা হচ্ছে, প্রিলিমিনারির মধ্যে এমসিকিউ এর মাধ্যমে একসাথে হয়ে যাবে এবং পরবর্তীতে ভাইভা হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু চাকরির যদি প্রিপারেশনটা নিতে হলে আমাদের আগে থেকে প্রস্তুত হতে হবে। আগে থেকে প্রস্তুত হওয়ার কোনো মানে বিকল্প নেই। কারণ যে 1 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়, তো 1 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কাভার করা বেশ কষ্টসাধ্য এবং কঠিন। আগে তো শুধুমাত্র রিটেন পরীক্ষা হতো না, শুধু জেনারেল পার্টের পরীক্ষা হতো, পরীক্ষায় ওটা তো সবারই মোটামুটি কম বেশি প্রস্তুতি নেওয়া আছে। তো এই কারণে এখন কিন্তু তোমার সাবজেক্টের বিষয়েও তোমাকে জোর দিতে হবে। আর আরেকটা প্রশ্ন হতে পারে তোমাদের কাছে যে স্যার, আহ, আমরা যে প্রস্তুতি নিচ্ছি, তো এখানে সিলেবাস বের হওয়া না হওয়ার একটা কথা প্রশ্ন হতে পারে। তো অ্যাকচুয়ালি বাস্তবতা হচ্ছে 49 স্পেশাল বিসিএস যেটা হলো, তো স্পেশাল মানে বিসিএস সচরাচর যেভাবে সাধারণত প্রিলিমিনারি হয়, তারপরে রিটেন হয়, তারপরে হচ্ছে ভাইবা হয়। তো 49 ছিল স্পেশাল বিসিএস। এই 49 স্পেশাল বিসিএস এ যে শুধুমাত্র সাবজেক্টিভের উপরে যে 100 মার্ক ছিল,
আর 100 মার্কস ছিল জেনারেল পার্ট থেকে। তো ওদের যে সিলেবাসটা হয়েছিল, তো ওরা কিন্তু মানে বিসিএস রিটেন পরীক্ষা যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে রিটেন সিলেবাস ছিল, ওই রিটেন সিলেবাসটাই হুবহু আপলোড দিয়ে দিয়েছিল, ওইখান থেকে এমসিকিউ করেছে। তো সেক্ষেত্রে এখানেও যে বলা হচ্ছে যে এখনো সিলেবাস হয়নি, কিন্তু একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটা থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। হয়তো ওই সিলেবাসটাই আসবে বা দুই একটা অধ্যায় সংযোজন এবং বিয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আগে থেকেই প্রস্তুতিটা নিয়ে রাখা। আর অনেকে আমরা জানি যে সবাই যে যখনই পড়ালেখা, দেখা যাচ্ছে অনেকের অনার্স শেষ করেছে বা মাস্টার্স, তো 4-5 বছর আগের জিনিসপত্র, যেগুলো অধিকাংশ যে তোমাদের সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার। হ্যাঁ, এখানে এই বইগুলোই হচ্ছে বেশি, কারণ সাধারণ যুক্তিবিদ্যা বা দর্শনের মানে ইন্ট্রোডাকশন টু ফিলসফি, হ্যাঁ, তারপরে জেনারেল লজিক, সিম্বলিক লজিক, এই জিনিসগুলো থেকেই যে মানে ইয়ে এসেছে। তো এখানে আহ, এই বইগুলো কম মানে মিনিমাম 5 থেকে 6 বছর আগে তোমাদের পড়া। তো 5-6 বছর আগের পড়া জিনিস এখন আসলে মানে বলা হয় যে 1 মাস আগের পড়া জিনিসই তাই মাথায় থাকে না। হ্যাঁ, এখানে 4-5 বছর আগে। তো এই কারণে প্রস্তুতিটা আগে থেকে নেওয়া এটা তোমাদের জন্য ভালো হবে, এবং সেটাই ভালো। এবং অ্যাকচুয়ালি মেধাবীরা কেউ বসে নেই। হুম, এই যে চাকরির যে যুদ্ধক্ষেত্রে যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, তারাই হয় আসলে পরবর্তীতে, হ্যাঁ, বিজয়ীর বেশে যুদ্ধক্ষেত্র থেকে ফিরবে। আমাদের জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে আসলে জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। কিছু সিনেমার হয়তো নামই এরকম আছে, টাইটেল। তো এই জন্য এই যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যখন যাবে, সেই যাওয়ার ক্ষেত্রে আগে আমাদের কি কাজ করতে হয়, যে সৈনিকের প্রস্তুতিটা আগে নিতে হয়। ইভেন যখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বা কোনো খেলা মানে যারা কোনো একটা ম্যাচে অংশগ্রহণ করার আগে তারা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ বা এর আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে, রেগুলার প্র্যাকটিস করতে থাকে। তো তোমাদেরকেও কিন্তু সেই একই রকম, সেম। তো এইভাবে তোমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, তোমাদেরকেও প্রস্তুতি নিতে হবে, এই প্রস্তুতিটাই হচ্ছে আসল ব্যাপার। তো এমনি আর কারোর, আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি, অনেকে কম বেশি সবাই জানো, আমি তোমাদের অনুপ স্যার, 34 বিসিএস এডুকেশন ক্যাডার থেকে আমি দীর্ঘদিন যাবত কলেজে শিক্ষকতা করছি। আমি বর্তমানে সরকারি মাইকেল মধুসূদন কলেজে আছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আর আমি মনে হয় 2012 সালে, 2012 সালে আমাদের এনটিআরসি এর যে ইয়ে ছিল নিবন্ধন, অনার্স পড়াকালীন সময়ে আমি ইয়া করেছিলাম। তো সেই সময় নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম। আমাদের সময় এরকম মানে 1 ঘন্টা প্রিলিমিনারি হতো আর 2 ঘন্টা হতো মানে রিটেন পরীক্ষা দর্শনের সিলেবাস থেকে। তো ওইখানে আমি প্রায় 65% অ্যাভারেজ মানে মার্কস পেয়েছিলাম। তো তারপরে তো ওইখানে আর পরবর্তীতে আমাদের জাস্ট তখন আর ওখান থেকে ইয়ে করা হতো না তখন। মেবি এটা কত নিবন্ধন আমার ঠিক মনে নাই, সপ্তম কি অষ্টম হতে পারে। তা যাই হোক, তো এইখানে যে তখন জাস্ট মানুষ জাস্ট ইন্ডেক্সধারী হতে হতো, মানে নিবন্ধন পাশ করতে হতো বিভিন্ন বেসরকারি কলেজে চাকরির অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, তাই আর কি, বন্ধুদের সাথে পরীক্ষা দিতে যাও। তো এই হচ্ছে আমি বর্তমানে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে। আর দর্শন নিয়ে মোটামুটি কম বেশি অনলাইনে যারা একটু অ্যাক্টিভ আছো, আমি মানে দর্শনে পড়াই বা এগুলোর সাথে সংযুক্ত রয়েছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দর্শন একাডেমি, দর্শন বিভাগ, একটা ফেসবুকে গ্রুপ আছে। তো এই, আর
এর আগে 18তম নিবন্ধন থেকে আমি এখান থেকে মানে কোর্স করিয়েছিলাম। সেখান থেকে মোট 5 জন মতো তারা পেয়েছে, মানে 2বারের সুপারিশে 5 জন তোমার নিয়োগ মানে নিয়োগ প্রাপ্ত হয়েছে। আর সেখান থেকে আমার কলেজের একজন স্টুডেন্ট ছিল। হুম ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ছিল, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন ছিল, আর বিএল কলেজ থেকেও ছিল। পরবর্তীতে যে এটা হয়েছে বিএল কলেজ থেকেও এরকম কয়েকজন, 2জন হয়েছে। তো এই তো তখনকার প্রশ্নের প্যাটার্ন আর এখনকার প্রশ্নের প্যাটার্ন একটু আলাদা, কারণ এইবার সম্পূর্ণ এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষাগুলো হবে। তো তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? তোমাদের কি কোনো প্রশ্ন যদি থাকে আমার কাছে বলতে পারো। আর সবাইকে জয়েন করতে পেরেছো? স্যার কোনো প্রশ্ন নেই, আমরা সবাই আমি অন্ততপক্ষে কম বেশি মোটামুটি বেশ অবগত আপনার পড়ানো। আমি আপনার রিসেন্ট একটা স্টুডেন্ট, আচ্ছা। বের হয়ে আসা। আচ্ছা আমি আমার যদি কোনো কিছু জানার নেই। আচ্ছা আমি যদি একটু তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে অ্যাকচুয়ালি কে কোন প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছো, এবং তোমার মানে শিক্ষাগত যোগ্যতাটুকু জাস্ট, কারোর যদি অনার্স বা মাস্টার্স, আর কে কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছো একটু কাইন্ডলি আমাকে বলো। শারমিন বলো, শারমিন থেকে শুরু করো, শারমিন। স্যার আমি মাইকেল মধুসূদন কলেজ থেকেই 2016-17 ব্যাচ 21 সালে মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা, শশী, কামরুন্নাহার শশী। আনমিউট করে বলতে হবে শশী, আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শশী। স্যার আমি জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজ থেকে 2017 সালে স্যার পাস করছি আচ্ছা, অনার্স। অনার্স। আর আনন্দমোহন 2019 সালে ময়মনসিংহ থেকে করছি। আচ্ছা, ময়মনসিংহ আনন্দমোহন থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। ইমামুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অনার্স শেষ করছি, এবার মাস্টার্সে ভর্তি হবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ ইমামুল। আর রাশেদ। রাশেদ আনমিউট করে কথা বলতে হবে, হ্যাঁ। রাশেদ মনে, হ্যাঁ এবার আনমিউট হয়েছে রাশেদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাশেদ। হ্যাঁ বলো। জি স্যার, আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে 20-এ মাস্টার্স কমপ্লিট করছি, দু কত হাজার সালে? বিশ সালে 20 সালে? জি স্যার। আচ্ছা, যে ওই ময়মনসিংহ এই তো তোমার বাড়ি? জি স্যার, আমার বাড়ি হলো নেত্রকোনা জেলা, বাট ওইখানে পড়াশোনা করছি আর কি, আনন্দমোহনে। আচ্ছা আচ্ছা। জেলা হলো আমাদের নেত্রকোনা, আর বিভাগ হলো ময়মনসিংহ। ও আচ্ছা আচ্ছা, বিভাগ ময়মনসিংহ, বুঝতে পেরেছি। Yes, কত সালে পাশ করেছো? স্যার 20-এ পাস করছি, 20। 20। আচ্ছা আচ্ছা। সিম্ফনি Z55 নামটা আর কি মনে হয় ইয়ে করা হয়নি। আচ্ছা, আহ, মনে হয় পাচ্ছ না সিম সিম। আচ্ছা, সুবর্ণা বলো, সুবর্ণা। সুবর্ণা। আর সিম্ফনি ইয়ে করতে পেরেছো, আনমিউট করতে পেরেছো, বলো। স্যার আমি রিমু, গাইবান্ধা থেকে, কিন্তু পড়াশোনা কারমাইকেল কলেজ। আমি আপনার বিগত সালের স্টুডেন্ট, যুক্তিবিদ্যা পড়ছিলাম আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, রিমু। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তাহলে তো তোমার এই জন্য পরিচিত লাগছে, কিন্তু তোমার নামটা এডিট করা হয়নি। মাহমুদ হ্যাঁ আর স্যার, মাহমুদ আর চেঞ্জ হয়ে গেছে, আমার ফোনটা সমস্যা হয়েছিল তো নামটা চেঞ্জ হয়ে গেছে, আর নামটা এডিট করিনি। ও আচ্ছা, ঠিক আছে, পরে এডিট করে নিও। ঠিক আছে। রিমোর কি তা মাস্টার্স আমি এইবার কমপ্লিট? অনার্স কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা হ্যালো স্যার। সুবর্ণা। হ্যাঁ সুবর্ণা, অজন্তা বলো। জি স্যার, আমি মাদারীপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করছি 2018 সালে। আচ্ছা ঠিক আছে। কোন কলেজ? মাদারীপুর সরকারি কলেজ। ও, মাদারীপুর সরকারি কলেজ। আচ্ছা, জি স্যার। মাদারীপুর। হ্যাঁ, খুব মাদারীপুরের মধ্যে নামকরা সরকারি কলেজ, বড় কলেজ তো মনে জি হয়। স্যার, আগে নাজিমুদ্দিন কলেজ ছিল, বর্তমানে নাম চেঞ্জ হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, সরকারি নাজিমুদ্দিন কলেজ ছিল। হুম। হ্যাঁ আচ্ছা, অভিজিৎ। স্যার আমি না বলো আমি সবাই। হুম। সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে 2023 সালে অনার্স শেষ করেছি। এবার মাস্টার্সে ভর্তি মাস্টার্সে হবে। ভর্তি হব। আচ্ছা। জি স্যার, ইমাম। আমি আচ্ছা আপনারই স্টুডেন্ট, আপনার কাছে যাব। আচ্ছা, ইমামুল, তোমার দুইটা হচ্ছে কেন? ইমামুল। স্যার একটা পিসিতে লগ ইন করা, একটা ফোনে। পিসিতে মাইক্রোফোন নাই, এই জন্য ফোনে লগ ইন ও, করছি স্যার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুমা, তুমি বলো। সাদিয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুমাকে আমি চিনি। হ্যাঁ, বলো সুমা। স্যার আমি নতুন করে কি বলবো? স্যার আমি তো 2019 সালে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বদরুন্নেসা কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, সুমাকে আমি চিনি, এবং 18তম নিবন্ধনে সুমা আমার স্টুডেন্ট ছিল। আনফরচুনেটলি সুমার হয় নাই। তবে সুমা এবার প্রাইমারি পরীক্ষাতে ভাইবা দিয়েছে, সবাই সুমার জন্য একটু দোয়া করে দিও, যাতে সুমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। পূজা। পূজাও তো হচ্ছে আমার স্টুডেন্ট। আমরা রিটেন ব্যাচ মনে হয় যেটা করেছিলাম সেইটাতে, মানে তখন তার মানে চেঞ্জ হয় নাই, পরে তো এমসিইউ এটা গেজেটটা পরে হলো। পূজা বলো। জি স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে পূজা, বলো। স্যার এটা কি মানে এমসিকিউ আকারে হবে মানে এখন? হ্যাঁ, এটা এটা এমসিকিউ আকারেই হবে। আচ্ছা, ওইটাই আর কি বললাম। আচ্ছা, তোমার একটু পরিচয় দাও, তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, তোমার বাড়ি কোথায়, বলো। আমি আমার বাসা হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্ট, আর আমি রংপুর কারমাইকেল কলেজ থেকে মানে অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করছি। হ্যাঁ, তো ধন্যবাদ আর সবাইকে। তো পরিচয় পর্ব আমরা শেষ করলাম। এখন একটু আমরা মূলত আজকে একটু ইন্ট্রোডাক্টরি ক্লাস টাইপের, আমরা কিভাবে কি করব সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মেইনলি আমাদের যে আউটলাইন, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিল স্যার একটা আউটলাইন বা কোর্সের আউটলাইন। তো সেই আউটলাইনটা আমি এখন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে এখানে আহ, মূলত এবার এমসিকিউ ভিত্তিক হবে। তো আমাদের সিলেবাসটাকে আমি মোট 13টা চ্যাপ্টারে বা 13টা লেকচারে আমি ভাগ করেছি। তবে কোনো কোনো লেকচার হয়তো মানে দুইটা তিনটা, কোনোটা একটা, হ্যাঁ এরকম হতে পারে। তো আমি জাস্ট সেগুলোকে এ করে রেখে দিয়েছি, পরে আমি সেটা যেটা যে পরিমাণ লেকচার লাগবে সেটা আমি এ করব, সেটা সেভাবে ক্লাস নেওয়া হবে। তো আমরা সবাই জানি এটা 19তম নিবন্ধন এমসিকিউ লিখিত প্রস্তুতি দর্শনের জন্য। আমাদের মোট এই যে সিলেবাসটা, যে কোনো পরীক্ষা দিতে হলে আগে সেই সিলেবাস সম্পর্কে
কি করতে হবে, তোমার একটা ভালো ধারণা থাকা লাগবে। সিলেবাস সম্পর্কে ধারণা না নিয়ে শুধুমাত্র বাজার থেকে কিছু বই পড়ে ওইখানে সেটা শুধু মানে এমনি একাডেমিক পরীক্ষাতে হয়তো পাশ করা যেতে পারে, কিন্তু চাকরির পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো এখানে কিন্তু তুমি সফল হতে পারবে না। এই জন্য তোমাকে সিলেবাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমাদের লেকচার 1 নম্বর, যেটা ভূমিকা, ভূমিকাতে রয়েছে দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি, ইটস রিলেশন টু সায়েন্স, রিলিজিয়ান অ্যান্ড লাইফ। এখানে মূলত রয়েছে দর্শনের মানে প্রকৃতি বা স্বরূপ পরিধি, দর্শনের সাথে বিজ্ঞান, ধর্ম এবং জীবনের সম্পর্ক, এপিস্টেমোলজি মানে জ্ঞান বিদ্যা। এই শিরোনামে যেগুলো রয়েছে, আমরা জানি জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু মতবাদ রয়েছে। সেই মতবাদগুলো, যে আমরা জানি যে দর্শনের যে শাখায় জ্ঞানের উৎপত্তি, সীমা, পরিসীমা, বৈধতা, অবৈধতা, এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় মানে জ্ঞান তত্ত্ব। হ্যাঁ, এটা হচ্ছে দর্শনের যে আলোচনার বিষয়বস্তুর একটি অংশ। তো এই জ্ঞান তত্ত্বে রেশনালিজম মানে বুদ্ধিবাদ, এমপিরিসিজম অভিজ্ঞতাবাদ, ক্রিটিসিজম মানে হচ্ছে বিচারবাদ, যেটা কান্টই বলেছিলেন বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদের সমন্বয় করে। পরে ছিল ইনটুইশনিজম, স্বজ্ঞাবাদ। তারপরে আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিজম। আর আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিজম বলতে যেটা বোঝানো হচ্ছে যে এখানে তোমাকে যেটা বলা হচ্ছে যে এই জায়গাটাতে যে জিনিসটা করা হবে সেটি হচ্ছে ভাববাদ এবং বাস্তববাদ সম্পর্কিত তুলনামূলক আলোচনা। তো থিওরিজ অফ ইভলিউশনটা কি, এখানে বিবর্তনবাদ সম্পর্কে মূলত পড়তে হবে। এখানে ক্রিয়েশন এন্ড ইভলিউশন মানে সৃষ্টি এবং বিবর্তন। সৃষ্টি আর বিবর্তনটা আসলে কি, কারণ এখানে বিবর্তন বলা হয় যে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে যাওয়া। আর ক্রিয়েশন বলতে এখানে সৃষ্টির কথা, আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা কোনো এক বিশেষ মুহূর্তে এই জগৎকে কি করলেন, সৃষ্টি করলেন। তো এখানে এ সম্পর্কে দুই ধরনের মতবাদ প্রচলিত রয়েছে, একটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ আর একটা হচ্ছে নিরপেক্ষ সৃষ্টিবাদ। সাপেক্ষ সৃষ্টিবাদে আল্লাহ আগে থেকেই যে বিভিন্ন জড় পদার্থ সমূহ ছিল, আগুন, পানি, মাটি, বায়ু, এই জড় পদার্থগুলো এক সাহায্যে তিনি এই জগৎ সৃষ্টি করেছেন বলে মনে করা হয়। তো এক্ষেত্রে আল্লাহ বা সৃষ্টিকর্তা এই কিছু জড় পদার্থের মাধ্যমে জগৎ সৃষ্টি করেছেন, এর উপর নির্ভর করে, এই জন্য এটাকে বলা হয় সাপেক্ষ সৃষ্টিবাদ। আর নিরপেক্ষ সৃষ্টিবাদ তো বলা হয়েছে মেকানিক্যাল এভলিউশন মানে যান্ত্রিক বিবর্তন, এমার্জেন্ট এভলিউশন এটাকে বলা হয়ে থাকে উন্মেষমূলক বিবর্তনবাদ। তো এগুলো নিয়ে এই বিবর্তনের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। তো এখান থেকে আমাদের যে সিলেবাসে যেটি রয়েছে সেটা হচ্ছে এই দুই প্রকার বিবর্তনবাদ, যান্ত্রিক এবং উন্মেষমূলক বিবর্তনবাদ। তারপরে থিওরিজ অফ রিয়ালিটি, সত্তা সম্পর্কিত মতবাদ, স্পিরিচুয়ালিজম মানে অধ্যাত্মবাদ, ম্যাটেরিয়ালিজম বস্তুবাদ, আইডিয়ালিজম ভাববাদ, মনিজম একত্ববাদ, প্লুরালিজম ভৌতবাদ, এগুলো নিয়ে আলোচনা করা হবে 4 নম্বর লেকচারে। ফিলোসফি অফ মাইন্ড অ্যাজ এ সাবস্টেন্স, এটা মনোদর্শন। এখানে মানে সত্তা হিসেবে মন বা দ্রব্য হিসেবেও মন বলা হয়। দ্য আইডিয়ালিস্ট এন্ড ম্যাটেরিয়ালিস্ট থিওরিজ অফ দ্য সেলফ মানে হচ্ছে ভাববাদী এবং বস্তুবাদী তত্ত্বসমূহ। থিওরিজ অফ দ্য মাইন্ড বডি রিলেশন, এখন দেহ এবং মন সম্পর্কিত যেসব মতবাদগুলো রয়েছে। ঘট, ঈশ্বর সম্পর্কিত মতবাদ, ডিইজম। তারপরে হচ্ছে প্যান্থিজম, থিইজম, প্রুফ অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, অতিবর্তী ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ, ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেসব যুক্তি সমূহের মধ্যে যেগুলো রয়েছে, যেমন ডেকার্টের তত্ত্ব বিষয়ক যুক্তি, ডেকার্ট, প্লেটো, অ্যারিস্টটল। তারপরে হচ্ছে উদ্দেশ্যমূলক যুক্তি, তারপরে কান্টের নৈতিক যুক্তি, এই বিষয়গুলো আসবে। ট্রেডিশনাল লজিকের মধ্যে যেগুলো আসবে, লজিক মানে সনাতনী যে যুক্তিবিদ্যা, যেটাকে তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে যেটা পড়েছো তাদের মধ্যে রয়েছে। সাধারণ যুক্তিবিদ্যার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে ডিডাকটিভ, ডিডাকটিভ অবরোহ, ইন্ডাকটিভ আরোহ মূলক যে যুক্তি। তারপরে হচ্ছে সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন, বচন, বাক্য এবং বচন, এই ই আই ও ইউ, সার্বিক সদার্থক, সার্বিক নয়োর্থক, বিশেষ সদার্থক, বিশেষ নয়োর্থক, এইগুলো পড়তে হবে। তারপরে প্রপোজিশনস মানে হচ্ছে বচন, বচন কি, বচন কাকে বলে, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সিলোজিজম মানে সহানুমানের বিভিন্ন দিক, এগুলো কিন্তু এই চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করা হবে এবং এই বিষয়ের উপরে ডিসকাশন
মানে ডিসকাশনটা হবে। তারপরে সিম্বলিক লজিক, সিম্বলিক লজিকে যেগুলো আসছে যে প্রতীকী যুক্তিবিদ্যা কি, তারপরে সত্যতা ও বৈধতা কি, এই বিষয়গুলো, বিভিন্ন প্রকার যুক্তি, তারপরে সত্য সারণী ট্রুথ টেবিল, তারপরে বৈধতার আকারগত প্রমাণ। বৈধতার আকার, যারা আমার কাছে মনে হয় থার্ড ইয়ারে যারা অনেকে আছো যে যুক্তিবিদ্যা পড়েছো, তাদের কাছে মনে হয় এই চ্যাপ্টারটা অন্তত পক্ষে মানে কোনো দিক দিয়ে বাদবে না। তারপরে রয়েছে যে সাম থিওলজিক্যাল ট্রেন্ডস অফ মুসলিম ফিলোসফি, মুসলিম দর্শনের কিছু ধর্মতাত্ত্বিক ধারা। এটা এখান থেকে পড়তে হবে কাদারিয়া, জাবারিয়া, মুতাজিলা, তারপরে হচ্ছে আশারিয়া, এবং তাদের যে দার্শনিক মত, মানে মূলত কাদারিয়া, জাবারিয়া, মুতাজিলা এবং আশারিয়াদের যে, জাবারিয়া এবং কাদারিয়ারা ঈশ্বর সম্পর্কিত যে ধারণাগুলো দিয়েছেন, হ্যাঁ, মানে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে। তারপরে হচ্ছে এখান থেকে যেগুলো আছে যে মুতাজিলা আল্লাহর একত্ব এবং ন্যায় বিচারক যে ধারক হিসেবে যা তাদের যে যুক্তিগুলো, আশারিয়াদের পরমাণুবাদ। মোটামুটি ওভারঅল তাদের যে দর্শন সম্পর্কে ডিসকাশন থাকবে। তো এখানে হয়তো এখানে যে আমি এখানে 9 নম্বর লেকচার শিট, তো 9 নম্বর লেকচার শিট অনেক সময় 2টা বা 3টা লেকচার শিটে ভাগ করা হবে। ক্লাস 3টা 4টা 5টাও লাগতে পারে, তো সেটার দেখার দায়িত্ব আমার। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের যে সিলেবাসে যেগুলো থাকবে, যেমন তারপরে 10 নম্বরে রয়েছে মুসলিম থিঙ্কার্স। এখানে মুসলিম চিন্তাবিদদের মধ্যে রয়েছেন আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজালি। এনাদের দর্শন সম্পর্কে আমাদের জানতে হবে। ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে ফিলোসফি অফ চারবাগ, চারবাগদের দর্শন, যে এই যে ভারতীয় যে জড়বাদী দর্শন চারবাগ, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতো না, হ্যাঁ, বুদ্ধিজম, যারা হচ্ছে এই যে বৌদ্ধ দর্শন, ভগবান বুদ্ধ, দুঃখ সম্পর্কিত মতবাদ, অষ্টাঙ্গিক যে জ্ঞান মার্গ, এইগুলোর উপরে। তারপরে দা ফিলোসফি অফ বেদান্তা, বেদান্ত দর্শন, হ্যাঁ, রামানুজ, শঙ্করাচার্য, এগুলোর উপরে পড়তে হবে। তারপরে মরাল থিওরিস, এটা মূলত নীতিবিদ্যার চ্যাপ্টার, যেটা তোমরা ফার্স্ট ইয়ারের দিকে পড়েছো, নীতিবিদ্যা, সাধারণ নীতিবিদ্যার মধ্যে মরাল জাজমেন্ট, নৈতিক অবধারণ, মানে নৈতিকতার অবধারণ বা বিচার বলা যেতে পারে, যে একটা কাজকে কিভাবে আমরা বিচার করব, যে এই কাজটি ভালো মন্দ। কারণ আমরা জানি নীতিবিদ্যা ভালোত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এগুলো আলোচনার কাজ, মানে একটা জিনিসকে যে ভালো মন্দ বিচার করব, সেই বিচারের মাপকাঠিটা কি হবে। কেউ বলেন যে সুখের উপরে ভিত্তি করে, কেউ বলেন যে উদ্দেশ্যের উপর ভিত্তি করে, কেউ বলেন তার ফলাফলের উপর ভিত্তি করে। এই নৈতিক অবধারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তারপরে রয়েছে মোটিভ অ্যান্ড ইন্টেনশন, উদ্দেশ্য এবং অভিপ্রায়, উদ্দেশ্য এবং অভিপ্রায়, এই এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে এই বিষয়গুলো নিয়ে। থিওরিস অফ মরাল স্ট্যান্ডার্ড, মানে নৈতিকতার মানদণ্ড সম্পর্কে যেসব মতবাদগুলো রয়েছে, যেমন পারফেকশনিজম, মানে হচ্ছে পূর্ণতাবাদ। তারপরে রয়েছে কান্টস থিওরি অফ ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, এখানে রয়েছে যে কান্টের যে মানে সত্যমূলক আদেশ। তারপরে হিডোনিজম, হিডোনিজম বলতে বোঝানো হচ্ছে সুখবাদ। ইউটিলিটারিয়ানিজম বলতে বোঝানো হচ্ছে যে এখানে আমাদের যে মতবাদটা রয়েছে সেটা হচ্ছে উপযোগবাদ। তো এখানে এইগুলো এই চ্যাপ্টার গুলো তো পড়া লাগবে। তারপরে সাম কন্টেম্পোরারি ট্রেন্ডস, কিছু কিছু সমকালীন ধারা। তো এখানে এক্সিস্টেন্সিয়ালিজম, যেটা অস্তিত্ববাদ, অ্যানালিটিক ফিলসফি, এটা হচ্ছে বিশ্লেষণী দর্শন, আর এটা হচ্ছে প্রয়োগবাদ। তো এখানে চ্যাপ্টার কিন্তু কম, বিসিএস এর যে সিলেবাস অনুযায়ী এখানকার চ্যাপ্টার কিন্তু কমই আছে, কিন্তু পড়তে হবে সব বিষয় সম্পর্কে, ওভারঅল পড়তে হবে। আর আমি আমার এবার একটা যে যেহেতু এটা এমসিকিউ এর হবে, আমি প্রতিটা লেকচার শেষ করার পর 1 দিন বা 2 দিন তোমাদের সময় দেব, বা সময় দেওয়ার পরে প্রতিটি লেকচার শিট দিয়ে দেওয়া হবে। এটা পিডিএফ আকারে আমি দিয়ে দেব, এবং এই লেকচার শিটের উপর থেকে আমি 25 নম্বর করে তোমাদেরকে এই পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ পরীক্ষা নেব। তো এই পরীক্ষাগুলো আমি প্রশ্ন দেব, প্রশ্ন দিলে তোমাদের হয়তো 10 মিনিট টাইম দেবো, ক্লাসের মধ্যেই হবে, 10 মিনিট সময়টা নিয়ে ওই সময়ের মধ্যে তোমরা ওই এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টার থেকে পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, তো এই হচ্ছে কোর্সের আউটলাইন।
কারণ এটা না জানলে অ্যাকচুয়ালি তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার আসলে কি পড়তে হবে না পড়তে হবে সাবজেক্টিভ ভিত্তিতে। তো এটা থেকেই হবে। এর হয়তো যদি আম, দর্শন মানে 49-এ যেটা হয়েছিল যে জাস্ট রিটেন সিলেবাসটাকে এমসিকিউ সিলেবাস আকারে দিয়ে দিয়েছিল, আলাদা করে কোনো কিছু সংযোজন এবং বিয়োজন হয়নি। তো তোমাদেরও এটা হবে না আমার মনে হয় যেটা। তো এইভাবে আমাদের এই পড়াগুলো রেডি করতে হবে এবং সেই অনুযায়ী ধারাবাহিক মানে 1 নম্বর লেকচার থেকে আমরা লেকচার শুরু করব। তো এটা আমাদের কোর্স প্ল্যানে 1 নম্বর 2 নম্বর। তো আমি আবার বলছি হয়তো একটা লেকচার একদিনেই শেষ হতে হবে, আবার কোনো কোনো লেকচার হয়তো 2 দিন বা 3 দিন লেকচার শিট কমপ্লিট করতে লাগবে। হ্যাঁ, কোনো শিরোনামে 2 নম্বর দেখা যাচ্ছে এটা আমাদের 3টা থেকে 4টা ক্লাস লাগবে, 3 নম্বর লেকচার শিট হয়তো 2টা 3টা ক্লাস লাগবে। এভাবে আমাদের ইয়ে হবে। হ্যাঁ, এখানে 13টা ক্লাস হবে এমনটা না, এটা এক একটা মানে লেকচারের যে শিরোনামের যে বিষয়, এই বিষয়গুলোর উপরে আসলে নির্ভর করবে যে কয়টা কি লাগবে না লাগবে। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি মানে কিভাবে কি তোমাদের কোর্স ইয়ে করা হবে, বা এই বিষয়গুলো কি তোমরা ক্লিয়ার হয়েছে করতে হবে কিভাবে, আমি পড়াবো কিভাবে সেটা কি বুঝতে মানে তোমাদের কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পেরেছি। আর একটা ব্যাপার এখানে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে পড়াশুনো কিন্তু নিজের কাছে কাছে হ্যাঁ, পড়াশোনাটা নিজের কাছে নিজেদের পড়তে হবে। নিজেদের পড়ার কোনো বিকল্প নেই, নিজেদেরকে পড়তে হবে, পড়েই হচ্ছে পরীক্ষা পেতে হবে। এখানে তোমাদের রিপোর্টটাই মেন। আমি অ্যাজ এ টিচার তোমাদেরকে হয়তো বলবো যে এখান থেকে পড়তে হবে, না বুঝতে পারলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, কিন্তু পরীক্ষায় দিয়ে আসল কাজটা কিন্তু তোমাদেরই করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আসল কাজটা কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, এই অংশ থেকে কি কারোর কোনো প্রশ্ন আছে? তোমাদের কি এই অপশন থেকে কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার, একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ মঙ্গল, বলো। স্যার বলছে এই ক্লাসগুলো কি আমাদের ভিডিও করে রেকর্ডিং দেওয়া হবে? হ্যাঁ, আমি তো সেটা বলতে ভুলে গিয়েছি। প্রত্যেকটা ক্লাস তোমাদের রেকর্ডেড থাকবে এবং ক্লাস শেষে আমি ওইটা তোমাদের এই কোচিং এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপে দিয়ে দেবো, এবং তোমরা ওই লিংকে ক্লিক করলে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। এই যে এখন এই ক্লাস রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং চলছে, সম্পূর্ণ ক্লাসে আবার পেয়ে যাবে। স্যার, আর একটা প্রশ্ন ছিল। হুম। পিডিএফ ফাইলটা কি আমাদের ক্লাস শেষে দেওয়া হবে স্যার, নাকি ক্লাসের হ্যাঁ, আগে দিয়ে ক্লাস দেওয়া হবে? ক্লাস আমি মূলত ক্লাস শেষেই দিই। হ্যাঁ, ক্লাস শেষেই দিই জি স্যার। ক্লাস। কারণ কি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আগে থেকে ইয়ে পিডিএফ বা ওইগুলো দিয়ে দিলে লেকচারের প্রতি মনোযোগটা একটু কম থাকে আমি দেখেছি। হুম। এবং দেখা যাচ্ছে ওই পিডিএফ বা ওইগুলোর দিকে একটু নজর থাকে বেশি, এই জন্য আমি আগে প্রথমে ক্লাস নিই এরকম, এটা ইয়া করার পরে তারপরে শেষ করে তারপরে আমি দিই, সেই টপিকটা শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শারমিন, বলো। স্যার, এই যে আমাদের যে স্কুল পর্যায়ে যেটা আর কি, ওটা কি আমাদের গতবার যেমন সমাজ বিজ্ঞানের ভিতর দিছিল, এবারও কি ওরকম করবে নাকি যুক্তিবিদ্যার ভিতরে থাকবে? এখন গতবার মানে স্কুল 2-তে তো তো এটা তো সবাই আবেদন করতে পারে, তাই না?
স্কুল টুতে না স্যার, শুধু এই যে স্কুল পর্যায়ে যেটা। হ্যাঁ, স্কুল পর্যায়ে এটা এবার আমি মোটামুটি কিছু কিছু ইয়ে থেকে শুনছি যে এবার মনে হয় দর্শন থেকে যারা আছে তারা করতে পারবে। হুম। মানে কিন্তু আগের বার হয়েছিল কি আপনার হচ্ছে সমাজবিজ্ঞান সাবজেক্টের ভিতরে দিছিল, তো এবারও যদি ওরকম করে তাহলে তো দুইটা সাবজেক্টই পড়ে পারা যাবে না। এখন আসলে কি পড়ে পারা যায় না, এটা আসলে ভুল। একই জিনিস কিছু কিছু বিষয়ে তোমাকে পড়তে হবে। আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু একই সাথে অনেকে বলে যে ব্যাংকের প্রিপারেশন নিলে বিসিএস এর প্রিপারেশন পাই না, আবার বিসিএস এর প্রিপারেশনের এদিকে গেলে তো আসলে একই জিনিস, একটু 19-20, এছাড়া আর কিছু না। আমি কিন্তু ব্যাংক বিসিএস দুটাতেই প্রস্তুতি নিয়েছিলাম, এবং আমি জনতা ব্যাংকেও এই বিসিএস এই এডুকেশন ক্যাডারের আসার আগে জনতা ব্যাংকে চাকরি করে আসছি। তো এটা কোনো ব্যাপার না, তুমি এখন থেকে প্রস্তুতি নিতে ঠিক থাকো, আছে, দুটো পড়লে পারা একসাথে। যাবে সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পড়লে মনে করেন যদি দুইটাই যুক্তিবিদ্যা হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো।